আমেরিকা থেকে চরম দুঃসংবাদ এসেছে। বাংলাদেশকে অন্তত আগামী 90 দিনের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে আমেরিকা। আপাতত 90 দিনের জন্য এই সাহায্য সহযোগিতা বন্ধ করা হয়েছে। সেটা দীর্ঘমেয়াদী হবে কিনা সেটাই এখন। ভারতকে দিয়ে যদি শেখ হাসিনা এই গুটির চালটা চালাতে চেষ্টা করেন এবং সেই ক্ষেত্রে যদি সফল হয়ে যান, সেটা ডক্টর ইউনূস সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। দর্শক, যখন ডক্টর ইউনূস সরকার দেশ চালাতে হিমশিম খাচ্ছে, যখন তারা প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, তখন তাদের মুখে শোনা গেল আমেরিকার সঙ্গে তারা নাকি তেল কেনার চুক্তি করেছেন। আদতে চুক্তির ব্যাপার কিছুই হয়নি। চুক্তি সংক্রান্ত একটা এমওইউ মানে প্রাথমিক একটা সম্মতি পত্র তৈরি হয়েছে এবং সেটা আমেরিকার সরকারের সঙ্গে নয়, একটা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তেল ক্রয় সংক্রান্ত প্রাথমিক সমঝোতা হয়েছে, সেটা কোনো চুক্তি নয়। আবার উল্লেখ করছি, এটা আমেরিকার সরকারের সঙ্গে হয়নি, কিন্তু সরকার ফলাও করে সেটা প্রচার করেছে। আমেরিকার সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমেরিকার সব থেকে বড় চুক্তি বাংলাদেশের সঙ্গে এমন করে ফলাও করে প্রচার করার চেষ্টা করা হয়েছে, যেটা আদতে বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকার সরকারের কোনো চুক্তি নয়। এটা বেসরকারি একটা সংস্থার সঙ্গে, বেসরকারি একটা কোম্পানির সঙ্গে চুক্তির প্রাথমিক সম্মতিপত্র, তাও এটা চুক্তি নয়। সেরকম একটা মুহূর্তে আমেরিকা থেকে ঘোষণা এসেছে বাংলাদেশকে আগামী 90 দিনের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছে তারা। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়ে আসছিল আমেরিকা, যেটা আমেরিকা বন্ধ করে দিল। আমেরিকা যখন এই সাহায্য বন্ধ করে দিল, তখন বাংলাদেশে কর্মরত আমেরিকান যে প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশে এনজিও বলা যায়, ইউএসএইড তাদের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। ইউএসএইড বাংলাদেশে অনেক বড় একটা দাতা সংস্থা। এই ইউএসএইডের সমস্ত কর্মকাণ্ড যখন বাংলাদেশে একটা চিঠির মাধ্যমে, চিঠিটা আপনারা দেখতে পারেন, এই চিঠির মাধ্যমে বাংলাদেশের সমস্ত কর্মকাণ্ড তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা তারা বন্ধ করে দিয়েছে আপাতত, যতদিন পর্যন্ত তারা সরকারের, আমেরিকা গভর্নমেন্টের নতুন কোনো নীতি হাতে না পায়। এটা বাংলাদেশের জন্য কত বড় একটা দুঃসংবাদ, সেটা সাধারণ মানুষ অনুমান করতে কতটুকু পারবেন সেটা হয়তো বলা যাবে না। তবে যারা বিজ্ঞজন তারা খুব সহজেই অনুমান করতে পারবেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য কত বড় একটা ধাক্কা হবে আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ, ইউএসএইডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। এই বর্তমান সরকার, ইউনূস সরকার যখন সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, দেশ চালাতে হিমশিম খাচ্ছেন, তখন আমেরিকা থেকে এরকম বার্তা সরকারের জন্য ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে, এমনটা মনে করেন বিশেষজ্ঞরা। এই যে ঘটনাটা ঘটলো, এতে কি ভারতের কোনো হাত রয়েছে? ভারত কি এই ঘটনাটা ঘটিয়ে দিল? তাদের কূটনৈতিক চালে এই ঘটনা কি ভারত ঘটিয়ে দিল? আর ভারত যখন ঘটিয়ে দিল, তখন সেখানে কি শেখ হাসিনার কোনো হাত রয়েছে? শেখ হাসিনা ভারতকে দিয়ে, আমেরিকাকে দিয়ে এই কাজটি করিয়ে নিলেন যেন বাংলাদেশের বর্তমান সরকার, ইউনূস সরকার ব্যর্থ হন এবং তারা পদত্যাগ করে চলে যেতে বাধ্য হন। এমন পরিবেশ তৈরি করার জন্য কি এটা আওয়ামী লীগের কোনো লবিং, যে লবিংয়ে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে গেল? এই আলোচনা চতুর্দিকে কিন্তু শুরু হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা ভারতকে দিয়ে আমেরিকাকে বশ করে ফেলেছে এবং আমেরিকাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল, সেই সাবেক যে টুইটার, বর্তমানে যেটা এক্স হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে একটা টুইট করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, যে পেজটি মূলত ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে নির্বাচনের সময় ক্রিয়েট করা হয়েছিল। এই পেজটি তারপর থেকে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হিসেবে এটা ব্যবহার করা হয়, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল নয়। সেই অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশ নিয়ে একটা টুইটও করা হয়েছে।
সেখানে বলা হয়েছে ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প হেল্ডস ইউএস এইড টু বাংলাদেশ, প্রিভিয়াসলি ইউএস হেল্ডেড এইড টু ইউক্রেন, ট্রাম্প হ্যাজ রেইজড ভয়েস ফর মাইনরিটি ক্রিশ্চিয়ানস অ্যান্ড হিন্দুজ অফ বাংলাদেশি, বাংলাদেশ keep an eye on President Trump, countdown started. ডোনাল্ড ট্রাম্পের চোখ বাংলাদেশের উপরে রয়েছে। বাংলাদেশে যে মাইনরিটি নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন হয়, হিন্দু খ্রিস্টান সহ সংখ্যালঘুদের যে নির্যাতনের চিত্র, সেই চিত্রের উপরে ডোনাল্ড ট্রাম্পের চোখ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেটা দেখছেন এবং এর আগে ইউক্রেনের মতো বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে, এমনটা সেই টুইটে বলা হয়েছে। সব মিলিয়ে অবস্থা মনে হয় ঘোলাটে হয়ে যাচ্ছে বর্তমান সরকারের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবস্থা এতটাই ঘোলাটে হচ্ছে যে তাদের জন্য সরকার পরিচালনা করা খুবই টাফ হয়ে যাবে। যদি আওয়ামী ষড়যন্ত্রের কথা বলা হয়, আওয়ামী লীগ যদি একটা ষড়যন্ত্র করেই থাকে, শেখ হাসিনা যদি একটা ষড়যন্ত্র করেই থাকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে, তাহলে সেই ষড়যন্ত্রে যদি শেখ হাসিনা জিতে যান, সেটা ইউনূস সরকারের জন্য বড় বিপদ হয়ে যাবে। ইউনূস সরকারের বর্তমান কার্যক্রম কি হবে? যেন শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রে জিতে যেতে না পারেন। সেটাকে আদৌ ইউনূস সরকার পারবেন? কেননা পারবেন কিনা এই প্রশ্নটা এই কারণেই আসছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো নয়। যখন সরকারের সঙ্গে, আমেরিকার বর্তমান সরকারের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক ভালো নয়, ঠিক তখনই আমরা দেখছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারে ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীদের সংখ্যা কিন্তু 7-এর অধিক। 7-8 জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সরকারে কাজ করছেন। এফবিআইয়ের প্রধান ভারতীয় বংশোদ্ভূত, নিরাপত্তা প্রধান ভারতীয় বংশোদ্ভূত, স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত, এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু ভারতীয় বংশোদ্ভূতদের ডোনাল্ড ট্রাম্প বসিয়েছেন। সেখানে ভারতের একটা আধিপত্য কিন্তু ট্রাম্প প্রশাসনে থাকবে। আর ভারতকে দিয়ে যদি শেখ হাসিনা এই গুটির চালটা চালাতে চেষ্টা করেন এবং সেই ক্ষেত্রে যদি সফল হয়ে যান, সেটা ডক্টর ইউনূস সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। সেই বিপদ থেকে তারা কিভাবে উতরাতে পারেন, কিভাবে উতরাবেন, কিভাবে সরকার ঠিকভাবে পরিচালনা করবেন, কিভাবে আমেরিকাকে নিজেদের বাগে নিয়ে আসবেন, নিজেদের পক্ষে নিয়ে আসবেন, সেই চেষ্টাগুলো হয়তো তারা করবেন। সফলতা বিফলতা সেটা সময়ই বলে দেবে। গ্রাউন্ডটা কি হতে পারে? গ্রাউন্ডটা এমন হতে পারে যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। আমেরিকা যদি সরাসরি হস্তক্ষেপ করে, ভারত যদি সেখানে এক ধরনের দুতিয়ালি করে, সেটা যে শুরু হয়েছে, সেটা যে ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে, সেটা অবশ্য বলা যায়। ইতিমধ্যে সরকারকে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতে অনুদানের জন্য, স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চীনের সঙ্গে তারা বোঝাপড়ায় যাচ্ছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই দিয়েছেন যে ভারতের চাইতে সহজলভ্য চিকিৎসা চীনে সম্ভব, আমরা চীনে চিকিৎসা নেব এবং চীন বাংলাদেশের চিকিৎসা সেবায় অনুদান দিতে চায়, এমন আলোচনা চলছে। অর্থাৎ ভারতকে এক ধরনের অ্যাভয়েড করা, ভারতকে বাদ দিয়েই পরবর্তী কর্মপরিকল্পনা তৈরি করার ব্যাপারগুলো সামনে নিয়ে আসছেন উপদেষ্টারা। ঠিক সেই মুহূর্তে ভারতকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে যখন আমরা সবাই জানি যে ভারতীয় পণ্য, ভারতীয় অনেক পণ্যের উপরে বাংলাদেশ নির্ভরশীল। যদি সেগুলো বাংলাদেশে না আসে, চাল, ডাল, পেঁয়াজ, আলু, অনেক, এছাড়া আরও অনেক নিত্য প্রয়োজনীয় ব্যাপার, ভারতের সঙ্গে গ্যাসের চুক্তি রয়েছে, সেগুলো যদি না আসে, সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের বাজার দর বর্তমানে যে আকাশচুম্বী হয়েছে, সেটা কোথায় গিয়ে ঠেকবে সেটা অনুমান করারও বাইরে। সেই জন্যই আলোচনাগুলো হচ্ছে যে ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক এবং ভারতকে মাইনাস করে চীনের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে সরকার আরও বেশি বিপাকে পড়বে কিনা। সরকার যখন নানা রকমের সিদ্ধান্তে হোঁচট খাচ্ছে, তখনই কিন্তু আওয়ামী লীগ,
যুবলীগ যারা এক ধরনের ব্যাকফুটে রয়েছে 5 আগস্ট পতনের পর, তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আসতে পারেনি, তারা কিন্তু সরব হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় শোডাউন করার চেষ্টা করছে, যদিও শোডাউনের পরে গ্রেপ্তার হওয়ার ঘটনাও আমরা দেখেছি। গত দুদিনে প্রধান উপদেষ্টার পদত্যাগপত্র নিয়ে যে গুজব রটেছিল, আমরা আমাদের ভিডিওতেও বলেছিলাম, পদত্যাগপত্রের বিশ্লেষণে বলেছিলাম যে পদত্যাগপত্রের যে ভাষা, সেই ভাষা বিশ্লেষণ করলে স্পষ্টই বোঝা যায় যে এটা প্রধান উপদেষ্টার ভাষা নয়। কারণ পদত্যাগপত্রে যেভাবে সবকিছুর দায়, 5 আগস্টের পরের সমস্ত হত্যাকাণ্ডের দায় তিনি স্বীকার করে নিয়েছেন, এই ল্যাঙ্গুয়েজে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র লিখবেন কিংবা কোথাও কোনো কথা বলবেন, এটা পাগলেরও ভাবার কোনো কারণ নেই। সুতরাং পদত্যাগপত্র যে ভুয়া গুজব ছিল সেটা আমরাও বলেছি। সেই গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন শোডাউন হওয়ার চেষ্টা দেখেছি আমরা, এবং সেখান থেকে পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে, এমন ঘটনাও আমরা দেখেছি, নিউজে দেখেছি। আজকে যেটা ঘটনা ঘটেছে ইবতেদিয়া মাদ্রাসার শিক্ষকরা তাদের জাতীয়করণের জন্য রাজধানীতে আজকে আন্দোলন করেছে, সমাবেশ করেছে, সেখানে পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা আমরা দেখেছি। ধর্মভিত্তিক প্রতিষ্ঠান কিংবা ধর্মভিত্তিক দল যখন এই সরকারের খুব কাছাকাছি অবস্থান করছে, তখন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এইভাবে লাঠিপেটা করা, টিয়ার সেল ছোড়া, জল কামান ব্যবহার করা, তাদেরকে ছত্রভঙ্গ করা এবং হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। দাবি করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে তাদের শিক্ষক একজন মারা গেছে, অনেকে আহত হয়ে হাসপাতালে গেছে। এই ঘটনা কি আবার সরকারকে ধর্মভিত্তিক মানুষগুলোর থেকে বিচ্ছিন্ন করে দেবে কিনা? এই যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে পুলিশ চড়াও হলো, এই পুলিশকে আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসলো কিনা তাদের প্রতি চড়াও হতে, সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেভাবে লাঠি পেটা করা হলো, বেধড়ক পেটানো হলো, তাদেরকে মুমূর্ষ করে হাসপাতালে পাঠিয়ে দেয়া হলো, সেটা একটা বড় ইঙ্গিত দেয় কিনা যে ধর্মভিত্তিক জনগোষ্ঠী, ধর্মভিত্তিক দল এবং ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সরকারের সুসম্পর্ক নষ্ট হতে চলেছে কিনা। সেটাও যদি হয়ে যায় তাহলে এই সরকার আমার মনে হয় যে বড় ধরনের বিপদে পড়ে যাবে, তাদের টেকা মুশকিল হয়ে যাবে। এমনিতেই চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে, ডক্টর ইউনূসের সরকার থাকছে না, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে, কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সরকার নিরপেক্ষ নয় এমন প্রসঙ্গে বিএনপিও কথা বলছে। বিএনপি তাদের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল সরাসরি প্রশ্ন তুলেছেন একটা সাক্ষাৎকারে, একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারে থেকেই যদি কোনো রাজনৈতিক দল গঠনে কিংবা কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে সরকারের নিরপেক্ষতা থাকে না, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, ডক্টর ইউনূস সরকার কি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে? তারা কি নিরপেক্ষ থাকতে পারছে না? মাহফুজ আলমের গতকালকে লক্ষ্মীপুরের কর্মকাণ্ড সম্পর্কে বরেণ্য সাংবাদিক মাসুদ কামাল তার একটি ভিডিওতে মাহফুজ আলমকে উজিরে খামাখা উপাধি দিয়েছেন, তাকে উজিরে খামাখা বলেছেন, অর্থাৎ তার কোনো কাজ নাই, খামাখা একটা পদে বসে রয়েছেন এবং তাকে অপসারণ করার দাবিও তুলেছেন মাসুদ কামাল। তিনি যে সকল কর্মকাণ্ড করছেন একের পর এক, তিনি গতকালকে সমাবেশে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। এদিকে আজকে সিইসি তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, তাকে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি আওয়ামী লীগের নাম না নিয়ে বলেছেন যে আপনারা যে একটা বৃহৎ দলের কথা বলছেন, টপমোস্ট দলের কথা বলছেন, সেই দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা আমাদের বিষয় নয়, এটা সরকারের বিষয়, সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার। তাহলে মাহফুজ আলম প্রকাশ্য জনসভায় বলছেন কেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব না, যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতের একটা পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে, যেহেতু প্রধান বড় দলগুলো চাইছে কাউকে বাদ দিয়ে নির্বাচন হবে না, সেই কারণে বিএনপির কথাই তিনি বলেছিলেন যে বিএনপি যেহেতু চাইছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচন করতে আমরা দেব। সেখানে প্রধান উপদেষ্টার কথাকে ভায়োলেট করে, তাকে ওভারটেক করে মাহফুজ আলম বললেন আওয়ামী লীগকে তিনি নির্বাচন করতে দেবেন না। তাহলে কি সরকারের প্রধান মাহফুজ আলম, সরকার কি মাহফুজ আলম চালাচ্ছেন? এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন সাংবাদিক মাসুদ কামাল।